ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। যোগ দেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। নয়াদিল্লিতে রাজকীয় আয়োজন। 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বড়িচং সীমান্তে বিএসএফের গুলি, প্রাণ গেল বাংলাদেশের। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং ঢাকার বাইরে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। জটিল অবস্থায় আসছেন রাজধানীর হাসপাতালে। বাড়ছে উদ্বেগ। উপজেলা ইউনিয়ন পর্যায়ে এডিস নিধনে মনোযোগী হওয়ার পরামর্শ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী বাদেও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্য সদস্যদেরও শপথ পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের 7 দেশের প্রধান। রাতে আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন। या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সবশেষ জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, দেখুন, এই মাহেন্দ্রক্ষণের দিকেই কিন্তু গোটা বিশ্ব তাকিয়েছিল এবং সেই মাহেন্দ্রক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 7:22 প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে শুরু করেন এবং 29 মিনিট তার শপথ বাক্য শেষ হয় এবং তারপরে গিয়ে যথারীতি তিনি স্বাক্ষর করেন স্বাক্ষর বইয়ে। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর আমরা জানি যে মন্ত্রী পরিষদের যে সিনিয়রিটি সেই অনুযায়ী রাজনাথ সিং শপথ গ্রহণ করেন এবং তিনিও একই রকম ভাবে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন এবং তারপরই তৃতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে অমিত শাহকে দেখেছি আমরা শপথ নিতে। এভাবেই মন্ত্রী পরিষদের ক্রমবিন্যাস অনুযায়ী কিন্তু এই শপথ অনুষ্ঠান চলবে। এরপর জোটের শরিকরা করবেন এবং তারপর বিজেপি সরকার বা এনডিএ সরকারের অন্যান্য মন্ত্রীরাও শপথ নেবেন আজকে। যেটি জানা গেছে যে মন্ত্রী পরিষদের আকার এই মুহূর্তে খুব একটা বড় না করলেও তবে জোট ধর্ম পালন করার যে নীতি সেই নীতি পালন করেই বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর জোটের শরিকদের দেওয়া হয়েছে, যদিও মূল কোর যেগুলো দপ্তর রয়েছে অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র সেই বিষয়টি। এদিকে আপনি জানেন যে এই যে শপথ অনুষ্ঠানের যে অতিথিদের আসন অলংকারিত করেছেন কিন্তু প্রতিবেশী 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা। যেমন আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকেই প্রথম বিদেশের অতিথি হিসেবে নয়াদিল্লির মাটিতে পা রাখেন এবং আজকেও কিন্তু প্রায় প্রথম এই শপথ অনুষ্ঠানে তিনি আসেন এবং প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন তার কন্যা পুতুল এবং তারপর তাকে দেখা দিয়েছে যে মালদ্বীপ, শ্রীলঙ্কা এই রাষ্ট্রপ্রধানরাও কিন্তু প্রধানমন্ত্রীর পাশে এবং ভুটানের প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রীর পাশে বসে থাকতে দেখা গেছে এবং তাদের মধ্যে এই বসে থাকার মধ্যেও কিন্তু কুশল বিনিময় করতে দেখা গিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাষ্ট্রীয় গণমাধ্যম বারবার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখাচ্ছিলেন এবং তিনি কার কার সঙ্গে কথা বলছিলেন সেগুলো দেখাচ্ছিলেন। রাষ্ট্রীয় যে আচার সেই আচারের অংশ হিসেবে কিন্তু বিদেশের রাষ্ট্রীয় অতিথি ছাড়াও কিন্তু আজকে আমরা দেখেছি প্রায় 9,500 অতিথি আজকে এই রাষ্ট্রভবনের এই যে রায়সিনহা হলে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন এবং আপনি জানেন যে
এই যে অনুষ্ঠানটাকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে দুপুরের পর থেকে মুড়ে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি অতিথির কথা যদি আমরা বলি, যে অতিথি কি শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথি নয়, গুরুত্বপূর্ণ ভারতের গুরুত্বপূর্ণ সমস্ত ব্যবসায়ী, আমরা দেখেছি যে অনিল আম্বানি থেকে শুরু করে আদানি এবং সব বিভিন্ন সেলিব্রিটি তারকারাও কিন্তু আমরা দেখেছি, যে শাহরুখ খান তাকেও কিন্তু আমরা দেখেছি, লোকসভার স্পিকার তাকে দেখেছি, এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এই শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুধুমাত্র ইন্ডিয়া জোটের অন্যতম বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস এই শপথের অনুষ্ঠান বয়কট করেছেন। আমরা জানি যে গতকাল পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এই শপথ অনুষ্ঠান বয়কটের ডাক দেন, এবং তার যে 29 জন সাংসদ আছেন সেটা কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। তো সব মিলিয়ে শপথ অনুষ্ঠান এখন চলবে। মন্ত্রী পরিষদের সিনিয়রিটি অনুযায়ী ক্রমবিন্যাস ভাবে শপথ অনুষ্ঠান চলবে, তবে সেই দিকে আমাদের নজর থাকবে। এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের চলা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো টানা প্রধানমন্ত্রী হিসেবে তার অলংকার, তার মাথায় যে এই শিরোপা, অর্থাৎ তিনি যে জওহরলাল নেহরুর যে রেকর্ড ভাঙলেন, সেই সংক্রান্ত মহেন্দ্র খানের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান তিনি। সুসজ্জিত গাড়িবহরে অতিথি সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে আসা হয় রাইসিনা ভ্যালির সঙ্গে বঙ্গবন্ধু নাতনি ও WHO এর আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া রাজকীয় এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রীও। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই আয়োজনে অতিথি হয়েছেন 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দুদিন না পেরোতেই সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও ঝরল প্রাণ। লালমনিরহাটের পর এবার কুমিল্লায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। 10 ঘন্টা পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফের গুলিতে কৃষক হত্যার রেশ না কাটতেই এবার কুমিল্লায় ঝরল প্রাণ। রোববার সকাল 8টায় গুলির শব্দ পাওয়ার ঠিক 30 মিনিট পর আবারও আরেকটি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসী জানান, কুমিল্লার বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্ত দিয়ে আসার সময় আনোয়ার নামে এক ব্যক্তিকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শঙ্কুচাইল বিজিবি ক্যাম্পের কাঁটাতারের বেড়ার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ছুটে আসেন বিজিবি সদস্যরা। এর আগেই নিহতের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এমনি গরম হয়েছে আগের থেকে নিয়েছিল, পাবলিকে লইছিল, বন্দুক দিয়ে মারি দিয়েছিল বিএসএফ পাবলিকে। আধা ঘন্টা পরে আবার গুলি করছে, গুলি করার পরে তারপরে মারা গেছে আর কি। তো অনেকক্ষণ লাশটা এখানে পড়ে ছিল। দৌড়ান দিতে যে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যে ভালো মানুষ বলে কয়েকজন বই আছিল, তারা ফিটাফিটি শুরু করছে বিএসএফ আইসি। ইন্ডিয়া সাহেব আসছে, আসার পরে বলছে ফায়ার করে দেওয়ার জন্য। তো দিয়ে মনে করেন বেড়ার ভিতরে ঢুকে এলাই রাখছে, কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে ইয়া করার জন্য, পোস্টমর্টম করার জন্য। বেনজির আহমেদের স্ত্রী ও মেয়েদের হাজিরা নিয়ে সাংবাদিকদের দিনভর ধোঁয়াশায় রাখে দুদক। এই ইস্যুতে মুখ খোলেননি সংস্থাটির কেউই। এমনকি তলবের সময় বাড়ানো হয়েছে কিনা সে বিষয়েও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। পরে জানা যায় 24 জুন তলব করা হয়েছে তাদের। সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুদক আইনজীবী বলছেন, বেনজির ইস্যুতে রাজনীতি করেছেন দলটির আইনজীবীরা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুদকে ডাকা হয়েছিল 6 জুন। তার আগের দিন বিকেলে জানা যায় 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন সাবেক আইজিপি। 6 জুন দিনভর অপেক্ষার পর ওই দিন বিকেলে দুদক সচিব জানান 23 জুন পর্যন্ত বেনজিরের হাজিরার সময় বাড়ানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করতে পারেনি দুদক। তবে কিসের ভিত্তিতে সময় বাড়ানো হলো তা খোলাসা করেননি সচিব। বেনজির আদৌ
আবেদন করেছেন কিনা সে বিষয়েও নিশ্চুপ সংস্থাটি। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বেনজিরের স্ত্রী ও মেয়ের হাজিরা নিয়েও একই লুকোচুরি। রোববার দুপুরে দুদক আইনজীবী জানান, তলবে হাজির হতে সময় চেয়েছেন তারা। স্ত্রী ও 2 মেয়ে পৃথক 3টি আবেদন করেছেন বলেও নিশ্চিত করেন তিনি। একটা চিঠি হলো বেনজির আহমেদের পক্ষে, যেটা অলরেডি সময় দিয়েছে। বাকি 3টা চিঠি তোলার পরিবারের 3 জনের, মানে 3 মেয়ে এবং তার ওয়াইফের পক্ষে। অথচ দিনভর অপেক্ষা করার পর এ নিয়ে মুখ খোলেননি দুদকের দায়িত্বশীল কেউই। দুদক কমিশনার জহুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুদকের দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে না জানালেও সূত্র বলছে, বেনজিরের স্ত্রী ও মেয়ের তলবের নতুন তারিখ দেয়া হয়েছে 24 জুন। সাবেক আইজিপি ও তার পরিবারের হাজিরা এবং সময় বাড়ানো নিয়ে দুদকের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। এটা একটা অযাচিত, অনেকটা হস্তক্ষেপের শামিল। উনি পলিটিক্যালি ব্যাপারটা দেখছেন। আইনমন্ত্রী বলছেন, সরকারি কর্মচারীরা অবৈধ সম্পদ অর্জন করলেই মুখোমুখি করা হবে বিচারের। যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন, এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 621 বিঘা জমি, 4টি ফ্ল্যাট, 38টি ব্যাংক অ্যাকাউন্ট, 15 শেয়ারের আংশিক ও 3টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে সংস্থাটি। তার স্থাবর সব সম্পত্তি নেওয়া হয়েছে রাষ্ট্রের হেফাজতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের একদিন পর চট্টগ্রামে খাল থেকে 7 বছরের শিশু জসিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার খোলা স্ল্যাব দিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনের। তবে তা মানতে নারাজ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালকের। সন্তানকে হারিয়ে এমন আহাজারি মা নাসিমা আক্তারের। জন্ম থেকে বাক প্রতিবন্ধী হওয়ায় ব্যক্ত করতে পারছেন না সন্তান হারানোর বেদনা। 7 বছরের শিশু জসিম নগরীর শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্র ছিল। মা জন্ম থেকে বোবা হওয়ায় ভিক্ষা করেন আর বাবা রিকশা চালিয়ে সংসার চালান। সিএমবি কলোনি খালপাড় এলাকায় শনিবার বিকেলে খেলছিল জসিম। এরপর থেকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি। রোববার সকালে নাসির খালে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এখানে আমার বোন আর একটা মেয়ে আর আমার ভাই ওরা খেলতে হঠাৎ করে ও পড়ে গেছিল। আমরা চাই এটা তদন্ত হোক, কিভাবে পড়ছে, কেমনে পড়ছে, এটা আমাদের সন্তান আমরা হারাইছি। আমরা চাই না অন্য কোনো মায়ের বুক খালি হোক। তার কারণে বেড়া দেওয়ার উচিত ছিল, কেন এটা একটা ফাড়া, এটা ছোট ছোট বাচ্চা আছে, বুড়া মানুষ বললে উঠতে পারবে না। স্থানীয়দের দাবি, রাস্তার কয়েকটি স্ল্যাব তুলে ফেলায় খালে পড়ে শিশুটি মারা যায়। স্ল্যাবটা উঠানোর সাথে সাথে একটা স্ট্রাকচার দেওয়া উচিত ছিল, এটা বিপদ হতে পারে, রাত্রে মানুষ হাঁটাগুটা করে। আর এখানে তো এটা উঠানোর সাথে এখানে যদি না পড়ে সে ব্যবস্থা করবেন না। ভালো ছেলেগুলো রাস্তার থেকে নিয়ে আরেক জায়গায় লাগানো, এটা তো মারাত্মক নাই। আমরা সেই বিচারটা চাই। তবে অভিযোগ অস্বীকার করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক বলছেন, স্ল্যাবে কিছু ত্রুটি থাকায় কয়েকটি তোলা হয়েছিল। 2-4টা স্ল্যাবে আপনার ক্র্যাক দেখা দিয়েছে। এটা গত রাতে আমরা ইনভেস্টিগেট করতে পাঠিয়েছি। আর বাচ্চাটার কিন্তু টাইম লাইনটা যদি খেয়াল করেন, বাচ্চাটার টাইম লাইনের সাথে আমাদের স্ল্যাব রিমুভাল টাইম কিন্তু মিল নাই। স্থানীয়রা বলছেন, এর আগেও খোলা স্ল্যাব দিয়ে কয়েক শিশু নাসির খালে পড়ে গেল টনক নড়েনি কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সপ্তাহের ব্যবধানে আবারও জলজট তৈরি হয়েছে সিলেট নগরীতে। আগের রাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শনিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। রাস্তাঘাট তলিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। নগরীর শাহজালাল উপশহর, সোভানীঘাট, পাঠানটোলা, কাজীর বাজার, মেজরটিলা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পথঘাট তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। যোগ দেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। নয়াদিল্লিতে রাজকীয় আয়োজন। দুদিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলি প্রাণ গেল বাংলাদেশের। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ছিল জনপদের সময়ে। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি।
ইনার, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।